আসসালামু আলাইকুম। বাকিতে প্রোডাক্ট বিক্রি করে সেই টাকা আদায় করতে গিয়ে কোনো বাজে অভিজ্ঞতা হয়নি এমন মানুষ নেই বললেই চলে। বাকি টাকা আদায় করাকে কেন্দ্র করে রাগারাগি, মারামারি, মামলা মোকদ্দমা, এমনকি খুন খারাপি পর্যন্ত হয়। এখন আমাদের কাজ তো কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করা, সম্পর্ক নষ্ট করা না। এখন বাকি বিক্রি করে আমার যদি সম্পর্ক নষ্টই হয়, সেই বাকি আমি কেন বিক্রি করব? এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে আবার বলে বাকি বিক্রি কোনো বিক্রি না, বাকি ব্যবসা কোনো ব্যবসাই না। আচ্ছা, আপনারও কি তাই মনে হয়? কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাকিতে বিক্রি করেই অনেকে রীতিমতো ব্যবসা বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তুলেছে। বড় অ্যামাউন্টের যত কর্পোরেট সেলস হয় তার বেশিরভাগই হয় ক্রেডিট সেল বা বাকিতে বিক্রি। বাকিতে বিক্রি করেও সফল ব্যবসা গড়ে তোলার মূল রহস্য হচ্ছে বাকি টাকা আদায় করতে পারা। বাকি বিক্রি করা একটা আর্ট। বাকিতে বিক্রি করে কৌশলে সেই টাকা তুলে আনার ক্ষেত্রে বোঝা যাবে আপনি কত বড় প্লেয়ার। সাঁতার জানা থাকলে যে কোনো জায়গার পানি যেমন মানুষের কাছে কোনো সমস্যা না, বাকি টাকা আদায় করার কৌশল জানলে কাস্টমার বুঝে বাকি দেওয়াটা আপনার জন্য খুব বড় ধরনের কোনো সমস্যা না। আমি যেহেতু সেলস মার্কেটিংয়ের ট্রেনার এবং কনসালটেন্ট হিসেবে কাজ করি, আমার অনেক ক্লায়েন্টের দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ হয়। কয়েকদিন আগে একজন বলতেছিল বাকি বিক্রিতে যেহেতু রিস্ক আছে তাহলে বাকি বিক্রিই না। আমি তখন একটু হেসেই উত্তর দিলাম, বাকি বিক্রিতে রিস্ক আছে মানলাম, কিন্তু কোন কাজে রিস্ক নেই? আমরা প্রতিদিন যে বিদ্যুৎ ব্যবহার করতেছি, এই বিদ্যুৎ ব্যবহারেও তো রিস্ক আছে। পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ বৈদ্যুতিক শকে মারা যাচ্ছে অসতর্কতার কারণে। সুতরাং বিদ্যুৎ ব্যবহারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হয়। এখানেও ঘটনা একই। বাকি বিক্রির ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কেউ চাইলেই কি আমরা যাকে তাকে বাকি দিব নাকি? বাকি বিক্রির ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। বাকি টাকা আদায়ে এক্সপার্ট হতে হবে। আপনার পক্ষে সবসময় নগদ বিক্রি করা সম্ভব হবে না। সবসময় নগদ বিক্রি করতে গেলে আপনি অনেক কাস্টমার হারাবেন। কারণ আপনি যে প্রোডাক্ট বিক্রি করতেছেন, এই একই প্রোডাক্ট মার্কেটে আরো 10 জন বিক্রি করতেছে, তার ভিতর দেখা গেল 5 জন বাকি দিচ্ছে। এখন কাস্টমার 5 জনের কাছে বাকি পেলে আপনার কাছ থেকে কেন নগদ কিনবে? এখন আসি মূল আলোচনা। বাকি টাকা আদায় করার শ্রেষ্ঠ এবং কার্যকর কৌশলগুলো 4টি পয়েন্টে আলোচনা করব। নাম্বার 1, রিমাইন্ডার অ্যান্ড ফলো আপ। আচ্ছা, চিন্তা করুন তো, আমরা 2-1টা প্রোডাক্ট বাকিতে বিক্রি করতে ভয় পাই, কিন্তু অনেকের ব্যবসাই হচ্ছে বাকি দেওয়া, তাও আবার নগদ টাকা বাকি দেওয়া। আশ্চর্য হচ্ছেন? দেখুন তো, ব্যাংক, এনজিও মানুষকে যে টাকা লোন দেয়, এটাও তো এক প্রকার বাকি। এটা তো বাকির চেয়েও বড় বাকি। আচ্ছা, তাদের লোন দিতে ভয় লাগে না কেন? কারণ তারা বাকি টাকা আদায় করতে জানে। দেখবেন ব্যাংক, এনজিও তাদের কিস্তির ডেট আসার আগে আপনাকে রিমাইন্ডার দিতে থাকে যে আপনার কিস্তির ডেট অমুক তারিখ। আমি এলজি থেকে একটা প্রোডাক্ট কিস্তিতে নিয়েছিলাম, তারা কিস্তির ডেট আসার 3 দিন আগেই ফোন করে আমাকে মনে করিয়ে দিত। ব্যাংক বা এনজিওর লোকজন তো টাকা পয়সা তোলার ব্যাপারে সেই সিরিয়াস। এনজিওর লোকজন তো টাকা পয়সা না নিয়ে বাড়ি থেকে এক পাও ফেলে না। প্রয়োজনে তারা মামলা মোকদ্দমা পর্যন্ত করে। আচ্ছা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, মামলা মোকদ্দমা নিয়ে শেষ পয়েন্টে কথা বলবো। অভিজ্ঞতা থেকে বলছি, যে কোনো কাজে আমাদের সাকসেস নির্ভর করে ওই কাজের প্রতি আমাদের সিরিয়াসনেসের উপর। একবার একজন দোকানদার আমাকে বলেছিল, অমুক লোকটার কাছে আমি 3000 টাকা পাই, 1 বছর হয়ে গেল এখনো দেয় না। তো আমি বললাম, কয়দিন চেয়েছেন? উনি বলল, চাইতে লজ্জা লাগে, তারপরেও 3 দিন চেয়েছি, এখন শুধু তার বিবেক দেখতেছি। চিন্তা করেন, উনার পাওনা টাকা চাইবে, তাও আবার লজ্জা করে। এই ভুলটাই আমরা বেশিরভাগ লোক করি। আমার একজন ক্লায়েন্ট ছিল, তার কাছ থেকে মানুষ বাকিতে প্রোডাক্ট নিলে টাকা পরিশোধ করার আগ পর্যন্ত টাকা চাইতে চাইতে মাথা খারাপ করে ফেলতো। মানুষ তো বাকি দিয়ে বিপদে পড়ে, আর উনার কাছ থেকে মানুষ বাকি নিয়ে বিপদে পড়ে। কাউকে বাকি দেওয়ার আগে সেই টাকা সে কবে পরিশোধ করবে একটা ডেট ফিক্স করে কমিটমেন্ট নেবেন, এবং সেই ডেট আসার আগে কৌশলে তাকে রিমাইন্ডার দিবেন, ভাই টাকা দেওয়ার ডেট চলে আসতেছে। অনেকের আবার অভ্যাস খারাপ, পকেটে টাকা রেখে ইচ্ছে করে ঘুরায়। এ সকল ক্ষেত্রে নিজেকে প্রশ্ন করতে হবে, এই টাকা তোলার ব্যাপারে আমি কতটা সিরিয়াস। তবে বারবার রিমাইন্ডার দেওয়ার কোনো বিকল্প নেই। রিমাইন্ডার ম্যাজিকের মতো কাজ করে। বারবার রিমাইন্ডার দিলে অনেকে বিরক্ত হয়েই টাকা দিয়ে দেয়। নাম্বার 2,
কাস্টমার সিলেকশন। একবার একটা ঘটনা দেখেছিলাম, আইপিএল এর একটা ম্যাচকে কেন্দ্র করে দুই বন্ধু 1 কোটি টাকা বাজি ধরেছে। দুইজনই দরিদ্র মানুষ, দুইজনই রিক্সা চালায়। তো যথারীতি একজন হেরে গেল, আর একজন বলতেছে আমার 1 কোটি টাকা দে। এখন ওই হেরে যাওয়া বন্ধু বলতেছে আমার সব সম্পত্তি, আমার লিভার, কিডনি, চোখ সব বিক্রি করলেও তো 1 কোটি টাকা হবে না, আমি তোর 1 কোটি টাকা কোত্থেকে দিব। এখন কথা তো ঠিক, যার সব কিছু বিক্রি করলেও 1 কোটি টাকা হবে না, তার সাথে আপনি 1 কোটি টাকার বাজি কেন ধরবেন? ঘটনা সেম। বাকি দেওয়ার আগে চিন্তা করুন যে পরিমাণ বাকি দিচ্ছেন এই টাকা তার পরিশোধ করার সামর্থ্য আছে কিনা। আবেগে আপ্লুত হয়ে বা সিম্প্যাথি দেখিয়ে কাউকে তার ফেরত দেওয়ার সামর্থ্যের চেয়ে বেশি বাকি দিবেন না। এ তো গেল কাস্টমারের সামর্থ্য। কাস্টমারের সামর্থ্য নিয়ে যদি 5 বার ভাবেন, নিজের সামর্থ্য নিয়ে 10 বার ভাববেন। কোনো কাস্টমারকেই এমন কোনো অ্যামাউন্ট বাকি দিবেন না যে টাকা আটকে দিলে আপনাকেই পথে বসতে হয়। টিম বিল্ডিং এর ক্ষেত্রে আমি একটা কথা বলি, যাকে ফায়ার করতে পারবেন না তাকে হায়ারও করবেন না। একই কথা, যার কাছ থেকে টাকা তুলতে পারবেন না তাকে বাকিও দিবেন না। সহজ হিসাব। একটা ঘটনা বলি, কিছুদিন আগে একটা মার্কেটের একটি দোকানে বসেছিলাম। তো একজন ভদ্রলোক আসলো একটি প্রোডাক্ট কিনতে, কিন্তু দোকানদার তাকে প্রোডাক্ট দিল না, বলল প্রোডাক্ট নেই। কিন্তু যেহেতু আমি দোকানের ভিতরে ছিলাম, আমি দেখলাম ওই প্রোডাক্ট দোকানে আছে, কিন্তু দোকানদার বিক্রি করলো না। কিছুক্ষণ পর আমি জিজ্ঞেস করলাম, ভাই প্রোডাক্ট তো আপনার কাছে ছিল কিন্তু বিক্রি করলেন না কেন? তখন উনি দুঃখ করে বলল, যে ভদ্রলোক প্রোডাক্টটা নিতে আসছিল উনি আসলে এই মার্কেটের মালিক, খুব প্রভাবশালী লোক, কিন্তু উনার লেনদেন খুবই খারাপ। এই প্রোডাক্ট হয়তো উনি বাকিতে নেবে, কিন্তু উনি বাকিতে নিয়ে যদি আমাকে টাকা না দেয় তাহলে কোনোভাবেই আমি ওনার কাছ থেকে টাকা তুলতে পারবো না। তার চেয়ে বিক্রি করলাম না, এটাই ভালো, আমার প্রোডাক্ট আমার ঘরে থাকলো। এখন কথা হচ্ছে কাকে বাকি দিবেন? যে কাস্টমারের আসলে আপনার সাথে বিজনেস করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং বিজনেস করার ইচ্ছাও আছে, কিন্তু টাকা পয়সার জন্য সে আসলে সুবিধা করতে পারতেছে না, সেই সকল কাস্টমারকে আপনি ইচ্ছা করলে হেল্প করতে পারেন। তবে একটা ব্যাপার বুঝতে পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমারের চেহারা বাকি নেওয়ার আগে এবং বাকি নেওয়ার পরে ভিন্ন ভিন্ন রকম হয়। কোনো কাস্টমার যদি আপনার কাছ থেকে বাকি নেওয়ার পর বিটলামি করে, তাহলে তাকে ধরতে পারার সক্ষমতা থাকাটা খুবই জরুরি। একটা ঘটনা বলি, আমার একজন কাস্টমার আমার কাছ থেকেই বাকিতে প্রোডাক্ট নেওয়ার পর সে আর টাকা পরিশোধের ব্যাপারে কমিটমেন্ট রক্ষা করেনি, আমার সাথে বিটলামি করেছে। তো তাকে ধরার মতো যথেষ্ট সক্ষমতা আমার ছিল, আমিও বিটলামি শুরু করলাম। ধরুন সে আমার কাছ থেকে প্রতিদিন 10টা প্রোডাক্ট বা 10টা আইটেমের অর্ডার দেয়, কিন্তু ওই মুহূর্তে তার জন্য সবচেয়ে দরকারি যে প্রোডাক্টটা, আমি সেই প্রোডাক্টটাই তাকে দিতাম না। আমি ইচ্ছা করে একটা প্রোডাক্টের অর্ডার সেন্ড করতাম না। প্রোডাক্ট ডেলিভারি হলেই তো তার মাথা খারাপ, ভাই প্রোডাক্ট তো আসে নাই একটা। তখন আমি বলতাম, ভাই একটা প্রোডাক্ট আসলে আমাদের ডিপোতে শর্ট আছে। এভাবে 3-4 বার হওয়ার পর উনি বিষয়টা বুঝতে পেরেছে। বাটপার লোকের আবার একটা সুবিধা আছে, কেউ তাদের সাথে বাটপারি করলে সহজেই তারা বিষয়টা ধরতে পারে। তারপর সে একদিন আমার পাওনা টাকা হাতে ধরিয়ে দিয়ে বলল, ভাই আর ডিপোতে প্রোডাক্ট শর্ট এই গল্প শুনায়েন না। কিছু কিছু কাস্টমার আছে আপনি নিজেই বুঝবেন তাদেরকে বাকি দিলে আপনি সময় মতো টাকা পাবেন না, আবার তাদেরকে নাও বলা যাবে না, কারণ তাদের সাথে একটা ভালো অ্যামাউন্টের বিজনেস হয় রেগুলার। কোনো ক্ষেত্রে সকল কাস্টমারকে একটা ছোট্ট অ্যামাউন্ট বাকিতে দিয়ে রাখতে পারেন, মাঝে মাঝে চাইবেন কিন্তু খুব জোর দিবেন না, তবে ব্যবসাটা অবশ্যই রানিং রাখবেন। তখন কি হবে, এই ছোট্ট অ্যামাউন্ট পরিশোধ না করে সে আপনার কাছে বড় অ্যামাউন্টের কোনো বাকি চাইতে পারবে না। এই টেকনিকটি আমার ক্ষেত্রে কখনো কখনো খুব ভালো ওয়ার্ক করেছে। নাম্বার 3, পার্সোনালিটি তৈরি। আপনি কাস্টমারের সামনে নিজের যেরকম পার্সোনালিটি তৈরি করবেন, কাস্টমার আপনাকে ঠিক সেইভাবেই ট্রিট করবে। আমাদের দেশে অনেক মুদির দোকানে দেখবেন একই সাথে তারা গ্রোসারি আইটেমও বিক্রি করে, আবার নগদ, বিকাশ বা গ্রামীণ ফোনের এজেন্ট হয়। তারা যখন গ্রামীণ ফোন বা বিকাশের কাছ থেকে ব্যালেন্স রিচার্জ করে তখন নগদ ক্যাশে রিচার্জ করে। তারা গ্রামীণ ফোন বা বিকাশের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে ব্যালেন্স রিচার্জ করতেছে। আবার এই কাস্টমার যখন আপনার কাছ থেকে বাকিতে চিপস চানাচুর কিনতেছে, তারা আবার আপনাকে টাকার জন্য ঘুরাচ্ছে। দেখেন একই কাস্টমারের ভিন্ন ভিন্ন রূপ। গ্রামীণ ফোন বা বিকাশ তাদেরকে নগদ ব্যবসা করার অভ্যাস করিয়েছে, তাই তারা তাদের সাথে নগদ ব্যবসা করতেছে, আর আপনি তাদের কাছে বাকিতে চিপস চানাচুর বিক্রি করে তাদের অভ্যাস খারাপ করিয়েছেন, যার ফলে তারা আপনাকে সেভাবেই ট্রিট করতেছে। সুতরাং লেনদেনের ব্যাপারে আপনি কাস্টমারকে কি অভ্যাস করাচ্ছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 4, গ্যাঞ্জাম ফ্যাসাদ বা মামলা মোকদ্দমা।
আচ্ছা, চতুর্থ পয়েন্টে যাওয়ার আগে একটা গুড নিউজ আছে। সহজ কিংবা ডিফিকাল্ট যে কোনো ধরনের কাস্টমারের সাথে রিলেশনশিপ তৈরির মাধ্যমে সেলস দ্বিগুণ তিনগুণ করার A to Z গাইডলাইন নিয়ে লঞ্চ হয়েছে আমার এক্সক্লুসিভ ওয়ার্ল্ড ক্লাস কোর্স ক্রিয়েটিভ সেলস অ্যান্ড মার্কেটিং উইথ রিলেশনশিপ সাইকোলজি। বিশ্বের সকল সুপার সাকসেসফুল প্রতিষ্ঠান এবং সেলস পারসন যে টেকনিকগুলো ব্যবহার করে তাদের কাস্টমারের সাথে সম্পর্ক তৈরির মাধ্যমে সেলস বৃদ্ধি করে, সেই টেকনিকগুলো একত্রিত করেই সাজানো হয়েছে এই পুরো কোর্সটি। আপনার নিজের বিজনেস বা সেলস প্রফেশন যেটাই হোক না কেন, এই কোর্সটি প্রফেশনাল লাইফে আপনাকে আপনার আশেপাশের কম্পিটিটরদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখবে। আপনি নিজের ইনকাম কয়েক গুণ বাড়ানোর পাশাপাশি পাবেন একটি স্ট্রেস ফ্রি প্রফেশনাল লাইফ। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং কোর্সের একটি ভিডিও ফ্রিতে দেখতে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আবারও আলোচনায় ফিরে আসি। নাম্বার 4, গ্যাঞ্জাম ফ্যাসাদ বা মামলা মোকদ্দমা। সব কিছু ঠিকঠাক থাকার পরেও দেখবেন কোনো কাস্টমারের সাথে আপনার ঝামেলা হবে। বড় ধরনের কোনো লেনদেন করার আগে কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স ডেটের একটি চেক নেবেন। এখনকার সময়ে চেকের মামলা এবং জামিন প্রক্রিয়া বেশ জটিল। সেক্ষেত্রে কাস্টমারের একটি অ্যাডভান্স ডেটের চেক আপনার কাছে থাকলে যে কোনো ঝামেলায় আপনি একটি সুবিধাজনক অবস্থানে থাকবেন। তবে ছোটোখাটো যে কোনো ঘটনা স্থানীয় পর্যায়ে যে কোনো গণ্যমান্য ব্যক্তির সহায়তা নিয়ে মেটাতে পারেন। বড় ধরনের কোনো ঝামেলা ছাড়া মামলা মোকদ্দমা অ্যাভয়েড করাটাই ভালো, কারণ একটা কথাই বলে কাউকে ধাওয়া করতে গেলে নিজেরও দৌড়াইতে হয়। মাঝে মাঝে আবার 2-1 জনের নামে মামলা করে আরও 100 জনকে শিক্ষা দিতে হয়। আচ্ছা, চিন্তা করুন তো, ব্যাংক বা এনজিওর টাকা মানুষ কেন ফেরত দেয়? ভয়ে ফেরত দেয়। মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখবেন ব্যাংক, এনজিও মানুষের জমি দখল করে নিচ্ছে, বাড়িঘর দখল করে নিচ্ছে, তারা ঘরের চাল পর্যন্ত খুলে নেয়। এই ভয়েই মানুষ তাদের টাকা ফেরত দেয়। আর একটা কথা বলেই শেষ করব, আমরা অনেক সময় অনেক কাস্টমারের সাথে লেনদেন করি কিন্তু কোনো সাক্ষী থাকে না। একজন ভাই একবার আমাকে ইনবক্স করেছিল, একজন কাস্টমারের কাছ থেকে উনি 10,000 টাকা পায়, কিন্তু টাকা দেওয়ার ব্যাপারে কাস্টমার টালবাহানা করতেছে, ওনারও আসলে কোনো সাক্ষী নেই। এ ধরনের ঘটনায় অবশ্যই আমাদেরকে খারাপ কিছু ঘটার আগেই সাক্ষী বানাতে হবে। এখন কিভাবে সাক্ষী বানাবেন? ধরুন একজন কাস্টমারের কাছে আপনি 10,000 টাকা পান। এখন একজন তৃতীয় ব্যক্তি যখন উপস্থিত থাকে, তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে আপনি ওই কাস্টমারের কাছে 10,000 টাকা চাইতে পারেন। তাহলে ওই তৃতীয় ব্যক্তি বুঝলো যে এদের দুইজনের ভিতরে 10,000 টাকার একটা লেনদেন আছে। এছাড়াও হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে চ্যাটিং করে তার স্ক্রিনশটও রাখা যায়। সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগে। আলোচনাটা যদি একটু রিক্যাপ করি, বাকি টাকা আদায়ের ক্ষেত্রে কাস্টমারকে বারবার রিমাইন্ডার দিতে হবে, কাস্টমার সিলেকশনের ব্যাপারে সতর্ক হতে হবে, কাস্টমারের সামনে নিজের শক্তিশালী পার্সোনালিটি তৈরি করতে হবে এবং প্রয়োজনে আপনাকে কঠোর হয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আলোচনাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেলস, মার্কেটিং এবং বিজনেস রিলেটেড আপনার যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট অথবা ইনবক্স করে জানাতে পারেন। পরবর্তীতে আমরা সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।